সরকারি চাকরির বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত বিষয় আমরা পাই তার অনেকের সঙ্গেই কিন্তু আমাদের পরিচয় ঘটে একেবারে সেই স্তরে গিয়ে। এর পাশাপাশি এমন কিছু বিষয় থাকে যা একেবারে আমাদের স্কুল স্তর থেকেই পড়তে হয়। এমনই একটা বিষয় অঙ্ক। অঙ্ক শুনলেই অনেকের বেশ ভয় লাগে, অনেকের আবার মনে হয় অঙ্ক বেশ কঠিন একটা বিষয়, আবার অনেকের কাছে অঙ্ক কিন্তু বেশ স্কোরিং। এই অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা। ডাব্লিউবিসিএস মেন্সে অঙ্কের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে অঙ্কের ভয় কাটিয়ে উঠবেন, আর কিভাবে অঙ্ক আরো স্কোরিং সাবজেক্ট হয়ে উঠতে পারে, সেই সব নিয়েই আজ এবিপি লাইভে আলোচনা করবেন ডাব্লিউবিসিএস অফিসার শুভদীপ দে সরকার, বর্তমানে যিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত। এবিপি লাইভে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, শুভদীপ, আমাদের ডাব্লিউবিসিএস এর মেন্স এর ম্যাথস এবং রিজনিং নিয়ে আজকের আলোচনা। তো আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে যে অঙ্কের সঙ্গে আমাদের একদম স্কুল স্তর থেকে পরিচয় হয় এবং সারা একটা মাধ্যমিক স্তর পর্যন্ত এই অঙ্ক প্রত্যেককে বাধ্যতামূলকভাবে পড়তেই হচ্ছে, তো সেই অঙ্কের ঠিক কোন কোন অংশ ডাব্লিউবিসিএস এর মেন্সে আমরা সিলেবাসে পাবো? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে ডব্লিউবিসিএস এর একটা পারসেপশন আছে অঙ্কের বিষয়ে, যে বেসিক্যালি আর্টস সাবজেক্ট যাদের আছে, যে অঙ্কটা নিয়ে তাদের একটা ফিয়ার সাইকোসিস। কিন্তু এই ফিয়ারটা আমি বলবো আনওয়ান্টেড, বিকজ এখনকার যে ম্যাথসটা ডব্লিউবিসিএস সিলেবাসে আছে সবই কিন্তু এলিমেন্টারি লেভেলের ম্যাথস, মানে অ্যারিথমেটিক, যেটা যেটা সবাই আমরা ক্লাস 9-10 অব্দি যেসব ম্যাথস করে এসেছি, যাদের বিটেক, যাদের এমএসসি বা যাদের বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে যারা স্নাতক এবং স্নাতকোত্তর বিষয়ে তারা পড়ে এসেছেন, অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম আমরা কিন্তু মাধ্যমিকে এইসব অঙ্কই করেছি, যেমন রেশিও, প্রপোর্শন, এইচসিএফ, এলসিএম, তারপর টাইম এন্ড ডিস্টেন্স, পাইপস এন্ড সিস্টেমস, এইগুলো আমরা কিন্তু সবই মাধ্যমিক লেভেলে করে এসেছি। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই। একটু ম্যাথস মানেই আমাদের একটা ছোটবেলা থেকেই একটা, কি বলবো, একটা ভয় কাজ করে যে আমরা ম্যাথসে কিরকম নাম্বার পাবো। সবাই জিজ্ঞাসা করে রেজাল্টের দিন, ম্যাথসে কত পেয়েছিস। তো বিসিএস এর, ডব্লিউবিসিএস এর ম্যাথসের সেরকম লেভেলের কিন্তু টাফ কোয়েশ্চেন আসে না, কারণ এখানে 11-12 এর কিন্তু ম্যাথস নেই। যে আমরা যেরকম ক্যালকুলাস বুঝি, যেরকম ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রেশন, এরকম কিন্তু হার্ডকোর লেভেলের ম্যাথস কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে আসে না। রিজিওনিং ডাব্লিউবিসিএস এর একটা অংশ। তবে এই রিজিওনিং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও থাকে। তো ডাব্লিউবিসিএস এর সঙ্গে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা রিজিওনিং কিভাবে আলাদা, পার্থক্য কোথায়, এবং এর প্রস্তুতি কিভাবে নেবে ছাত্রছাত্রীরা? দেখুন, রিজনিং এর ব্যাপারটা টোটালি একটু আলাদা। রিজনিং হচ্ছে একটা আর্ট সাবজেক্টের ছেলে মেয়ে বা যাদের একটু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ের রিজনিং এর দক্ষতা একটু আলাদা হতেই পারে। কিন্তু এটা বলবো, আপনি যত বেশি চর্চা করবেন সাবজেক্টটা নিয়ে, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার স্কিলসটা আরো ডেভেলপ করবে। তো রিজনিং নিয়ে আমি বলবো, দিনের শেষে ম্যাথস এবং রিজনিং দুটো নিয়েই, যে দিনের শেষে আপনি 1 ঘন্টা করে ডেডিকেট করুন। এটা আমি অ্যাকচুয়ালি আমার ফর্মুলা ছিল, যে দিনের শেষে আপনি 1 ঘন্টা জাস্ট ডেডিকেট করুন একটা পার্টিকুলার টপিক নিয়ে, এবং সেই টপিকের বিভিন্ন রকমের টাইপস, প্যাটার্নস আপনি ভালোভাবে এটাকে সলভ করুন। আমি আশা করছি যে এটা করলে, আপনি যদি 1 ঘন্টা দিনের শেষে যদি ম্যাথস এবং রিজনিং এর পিছনে যদি টাইম দেন, আমি শিওর যে অনেকখানি লস্ট গ্রাউন্ড মেকআপ হবে। জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, এই বিষয়ে আমরা প্রত্যেকটি কম বেশি মাধ্যমিক স্তরে পড়ে এসেছি। তো ডাব্লিউবিসিএস এর মেন্স এর সিলেবাসের দিকে তাকালে দেখা যাবে যে ট্রিকোনোমেট্রি, জিওমেট্রি একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখানে কাজ করছে। তো এর প্রস্তুতি কিভাবে নেবে ছাত্রছাত্রীরা? দেখুন, এখন যা রিসেন্ট ট্রেন্ড আসছে, ডব্লিউবিসিএস এর সিলেবাসটা কিন্তু একটু ডাইনামিক হতে শুরু করেছে। নিউমেরিক্যাল এবিলিটি কিন্তু অতটা আসছে না। নিউমেরিক্যাল এবিলিটি বেস করে যেসব অঙ্ক আসে, এরকম কিন্তু খুব একটা বেশি এখন দেখা যাচ্ছে না। যেসব অঙ্কগুলো আসে সেগুলো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আসছে বেশি। অ্যানালিটিক্যাল মানে যেরকম একটু ইউপিএসসি প্যাটার্ন আমরা একটু ফলো করছি আর কি, মানে ডব্লিউবিসিএস এ দেখা যাচ্ছে ইউপিএসসি প্যাটার্নে কোয়েশ্চেন আসছে, ক্যালেন্ডার রিলেটেড, সিলোজিজম রিলেটেড,
ভেন ডায়াগ্রাম রিলেটেড, এইসব কোয়েশ্চেন আসছে বিশেষ করে। এবং ট্রিগোনোমেট্রি আসছে, কিন্তু অতটাও বেশি আমি বলবো না ছাত্রছাত্রীদের যে তোমরা অতটা নিয়ে বেশি ঘাবড়েও না। দিনের শেষে আমি যে ওই যে আরেকবার বলছি যে তোমরা 1 ঘন্টা করে ডেডিকেট করো সময়টাকে, যেই সব মার্কেটে অ্যাভেলেবেল আছে সিস্যাট পেপার, সেই সলভ পেপারস গুলোকে ভালোভাবে গো থ্রু করো, এবং তোমরা আগে বেসটা বানাও, বেস বানিয়ে বেস ফাউন্ডেশন করো। তারপর সিজিএল এর এসএসসি লেভেলের একটা ভালো সিস্যাট এর পেপার আছে, ওই পেপার গুলোকে তোমরা সলভ করতে পারো। আমার বিশ্বাস যে এতে অনেকটাই কাজে দেবে। ওকে, অ্যারিথমেটিক, বিশেষ করে অ্যারিথমেটিকের জন্য আলাদা করে স্ট্র্যাটেজি কি হবে? দেখুন, প্রত্যেক চাকরির প্রার্থীর কিছু কিছু উইকনেস থাকে, কিছু কিছু স্ট্রেংথ থাকে। সবার তো ইকুয়াল স্ট্রেংথ হতে পারে না। কিন্তু আমি বলবো যেসব যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, যাদের যেমন বিটেক এমএসসি, এদের স্ট্রং পয়েন্ট আছে কিছু, এদের উইকনেসও আছে কিছু। ঠিক তেমনি যারা হিউম্যানিটেরিয়ান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, এদেরও কিছু স্ট্রেংথ আছে, উইকনেস আছে। তো অঙ্কের দিকটা আমি বলবো যে অঙ্কের জন্য বেশি টেনশন না করতে। যারা ছোটবেলায় যারা অঙ্কে অতটা ভালো ছিলেন না, এখন যদি তারা অঙ্কের দিকে তাকান, তাদের বিচার বুদ্ধি বিবেচনা ইন্টারপ্রিটেশনের পাওয়ার, যেটা ম্যাচুরিটি লেভেল অনেকটাই বেড়েছে। তো সুতরাং তারা যদি, আমি মনে করি ক্লাস 6, 7, 8, 9, 10-এর যে অঙ্কগুলো যদি একটু ঝালাই করে নিতে পারে, তো ভয় পাওয়ার কিছুই নেই। এখানে আমি আবার বলছি, এখানে এলিমেন্টারি লেভেলের ম্যাথস আসে, অ্যারিথমেটিক আসে। সুতরাং এখানে আমাদের একটা পারসেপশন আছে যে ডব্লিউবিসিএস এর ম্যাথস খুব টাফ হয়। টাফ নয়, ব্যাপারটা একটু ঘুরিয়ে করে কোয়েশ্চেন গুলো, সেগুলোর আপনার ধরনটাকে একটু ধরতে হবে, আর কিছুই না। তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বেশ, একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার ডাব্লিউবিসিএস মেন্সে আমরা জানি অনেকগুলো বিষয় রয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে অঙ্কের জন্য সারাদিনে ঠিক কতক্ষণ সময় বরাদ্দ করা উচিত বলে আপনার মনে হয়? অঙ্ককে এতটাই ইম্পর্টেন্স দেওয়া উচিত যেটা বাকি সাবজেক্ট গুলোকে দিতে হবে। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি আছে, কনস্টিটিউশন, পলিটি আছে, ইকোনমিক্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমার মনে হয় যে সবগুলো সাবজেক্টকেই ইকুয়ালি গুরুত্ব দেওয়া উচিত হবে। হ্যাঁ, ম্যাথস, অ্যারিথমেটিক এবং রিজনিং কে একটু আলাদা গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। বিকজ কারণ আমাদের ক্ষেত্রে যেটা দেখা গেছিল যে মোটামুটি যেসব প্রার্থীরা সিরিয়াস প্রার্থী যারা আছেন, তাদের অন্যান্য সাবজেক্টের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মোর অর লেস 19-20, কিন্তু একই সবাই লেভেলে দাঁড়িয়ে থাকে। কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তফাৎটা করে দেয় কিন্তু অ্যারিথমেটিক। ওই পেপার, যেটা অ্যারিথমেটিকের পেপারটাই কিন্তু আপনাকে সাকসেস দেবে। ওখানেই কিন্তু আপনার সিলেকশন হবে, জেনে রাখুন। ওখানেই কিন্তু আপনি যত বেশি নাম্বার ওটাতে স্কোর করতে পারবেন, তত বেশি আপনি সাকসেস রেট অ্যাচিভ করতে পারবেন। আমরা জানি যে মূলত ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ কিন্তু আমাকে যখন ঠিক উত্তরটা দিতে হবে, তখন অঙ্কটা প্র্যাকটিস করা এবং একই সঙ্গে পরীক্ষার হলে এই গোটা জার্নিটা কিভাবে সম্ভব খুব শর্টকাট মেথডে? শর্টকাট মেথডে আমি যে চিট কোডটা ইউজ করতাম সেটা হচ্ছে যে আমাকে যে 4টে অপশন দিত, 4টে অপশনের মধ্যে আমি ব্যাক ক্যালকুলেশন, ট্রায়াল এন্ড এরর করে আমি সেই কোয়েশ্চেনের উপর পুট করতাম। কারণ 4টের মধ্যে আপনার 3টে ভুল হবে, একটা রাইট হবে। যেই একটার আপনি ঠিক আনসার পেয়ে গেলেন, ওটাই আপনার কারেক্ট আনসার। ওখানে সঙ্গে সঙ্গে আপনার টাইমটাও মেকআপ হয়ে গেল, আপনাকে আর লেংথি প্রসিডিওরটা আর করতে হলো না। এটা ছিল আমার ফর্মুলা। স্নাতক স্তরে যাদের অঙ্ক ছিল বা যাদের ছিল না, সেটা অনার্স হতে পারে বা জেনারেল হতে পারে, তাদের ক্ষেত্রে কি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ হতে পারে? না, এটা আমি মনে করি না যে যাদের অঙ্ক নেই তারা একটু পিছিয়ে আছে। হ্যাঁ, ডেফিনেটলি যাদের অঙ্ক গ্র্যাজুয়েশন লেভেল এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে ছিল, তাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কিন্তু যারা হিউম্যানিটেরিয়ান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন বা করছেন, তাদের ভেঙে পড়া কোনো আমি রিজন দেখছি না। কারণ তাদের নিজস্ব সাবজেক্টও আছে। সেই সাবজেক্টগুলো যদি ওরা ভালোভাবে পড়াশোনা করে
এবং তার সাথে সাথে যে আমি অঙ্কের কথাটাও বললাম, এবং যারা অঙ্কে একটু দুর্বল তাদের কাছে 100 আশা করাটা একটু বেশি, একটু টাফ। তারা যদি 80 টার্গেট রাখে এবং যে 20 ডেফিসিট, সেই ডেফিসিটটা যদি তাদের স্ট্রেংথ থেকে তারা যদি নিয়ে আসতে পারে, যেই সাবজেক্টটা তাদের স্ট্রং পয়েন্ট, তাহলে আমার মনে হয় যে তারা এটাতে ভালো করতে পারবে। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর মেন্স এর অঙ্কের সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশ পারমুটেশন কম্বিনেশন। তো এই কোন পারমুটেশন ধরে স্টুডেন্টদের এগোনো উচিত বলে আপনি মনে করেন? দেখুন, পারমিউটেশন কম্বিনেশন রিলেটেড ম্যাথস আসছে না তা না, কিন্তু ওদের যে পার্সেন্টেজটা একটু কমই বলতে গেলে। আর ডব্লিউবিসিএস এর কোনো সেরকম পারমিউটেশন কম্বিনেশন ওয়ার্ক করে না। জেনারেলি আমরা দেখেছি স্নাতক স্তরে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে আমরা সারা বছর না পড়লে হতো, পরীক্ষার 2 মাস আগে পড়াশোনা করে আমরা মোটামুটি বেরিয়ে যাই। ডব্লিউবিসিএস এর কম্পিটিটিভ এক্সামে সেটা চলে না। আপনাকে রাউন্ড দ্য ইয়ার আপনাকে পড়াশোনা করতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে এফর্ট দিতে হবে। মানে এখানে কোনো শর্টকাট কিছু নেই। দের ইজ নো রিপ্লেসমেন্ট টু হার্ড ওয়ার্ক ফর হার্ড ওয়ার্ক। আপনাকে এখানে সারাটা বছর প্রত্যেকটা দিন আপনাকে পড়াশোনা করে যেতে হবে, নাহলে আপনি টাচে না থাকলে আপনি সেটা লস্ট, মানে সেই গ্রাউন্ডটা আপনি কভার করতে পারবেন না। বেশ, আপনি বলার সময় বলেছেন যে মাধ্যমিক স্তরের মূলত প্রশ্ন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আসে। তো মাধ্যমিক স্তরে যে অঙ্ক আমরা সলভ করে এসেছি, সেই অঙ্ক কি পাশাপাশি সলভ করা যেতে পারে প্রস্তুতির সময়? নিশ্চয়ই। আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেসব লেভেল, মানে যেসব অঙ্ক আমরা করি বা করেছি বা করে এসেছি, সেই সব অঙ্কই আমরা যদি ঠিক মতো করে থাকি, এখন আমরা অঙ্কে সেই পেপারে আমরা কিন্তু ভালো স্কোরিং মার্কস তুলতে পারি। আচ্ছা, আমি একটা জিনিসের মাঝখানে জানতে চাইবো, সেটা হচ্ছে এক্ষেত্রে কোন কোন অংশ একদম মানে করতেই হবে বা অঙ্ক সলভ করতেই হবে, আপনি যদি একটু হাইলাইট করেন সেই পার্টটা। দেখুন, এখানে আপনার যে সিলেবাসটা দিয়েছেন, এখানে কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে কোন পার্টটা আমি পড়বো, কোন পার্টটা বাদ দেবো। বাদ দেওয়া কথাটা আমি রেকমেন্ড করবো না। বাদ দেওয়া টপিক, মানে যেহেতু পিএসসি সিলেবাসটা ডব্লিউবিসিএস সিলেবাস বিশেষ করে একটু ডাইনামিক সিলেবাস, তো কোয়েশ্চেন যদি রিপিট হয়ে আসে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। সুতরাং আমি কিছু কিছু, যেমন আপনার রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড খুব কোয়েশ্চেন আসে, টাইম এন্ড ডিস্টেন্স, পাইপস এন্ড সিস্টার্নস, এইসব যেগুলো আপনার প্র্যাকটিক্যাল লেভেলের কোয়েশ্চেন আছে, ভেলোসিটি, টাইম, স্পিড, এইসব রিলেটেড কোয়েশ্চেন আপনাকে ভালোভাবে সলভ করতে হবে, তাহলে আপনি উত্তর দিতে পারবেন আর কি। বেশ, একদম শেষ প্রশ্নে আসবো এবার। সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর অঙ্ক এবং তার সাথে ভয়, পাশাপাশি স্ট্র্যাটেজি, এই সবটা স্টুডেন্টদের জন্য আপনার বার্তা কি হবে? আপনি নিজের অভিজ্ঞতাকে যদি একটু এক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য জানান, কিভাবে আপনি প্রস্তুতি নিয়েছিলেন এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে স্টুডেন্টরা কিভাবে উপকৃত হতে পারে। ম্যাথস এবং রিজনিং এর কে সম্মান করেই প্রত্যেক ছাত্রছাত্রীকেই আপনার প্রিপারেশন করতে হবে। তার জন্য যারা যারা অঙ্কে একটু দুর্বল, তারা ক্লাস 6, 7, 8, 9 এর অঙ্ক এখন থেকেই তারা স্টার্ট করতে পারে। তার ফলে কি হবে, তারা যে ছোটবেলায় যে স্কুল লেভেলে যেসব অঙ্ক তাদের কাছে একটা ভয়ের ব্যাপার ছিল, তারা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। কারণ আবার বলছি, তাদের এখন যে টাইমের সাথে সাথে তাদের যে ইন্টারপ্রিটেশনের স্কিলসটা আরো ডেভেলপ হয়েছে, ম্যাচুরিটি এসেছে, বোঝার ক্ষমতা বেড়েছে। তো তারা যদি প্রত্যেক কটা টপিক দিনের শেষে যদি 1 ঘন্টা করে তারা যদি করতে পারে, আমি আমি দৃঢ় বিশ্বাস যে তারা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ ডাব্লিউবিসিএস অফিসার শুভদীপ দে সরকারকে। উনি জানালেন অঙ্কের ভয় কাটানোর উপায়, পাশাপাশি অঙ্ক আরো ঠিক কতটা স্কোরিং হয়ে উঠতে পারে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য। ধন্যবাদ শুভদীপ। থ্যাংক ইউ, ধন্যবাদ।